আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমি হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণী সম্পর্কিত 100টির অধিক এমসিকিউ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোনটি পরিচালন ব্যয়? তো এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে এই যে বহি পরিবহন খরচ, এটা হচ্ছে পরিচালন ব্যয়। অন্যদিকে মজুরি, জাহাজ ভাড়া, আন্তঃপরিবহন এগুলি কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের অন্তর্ভুক্ত। তো এবার আমরা পরিচালন ব্যয় বলতে কি বুঝি লক্ষ্য করি। ব্যবসা পরিচালনার জন্য যে সমস্ত খরচ হয় সেগুলিকে পরিচালন ব্যয় বলে। পরিচালন ব্যয় দুই প্রকার, অফিস ও প্রশাসনিক খরচ এবং বিক্রয় ও বন্টন খরচ। তো পরিচালন ব্যয় সম্পর্কে আরও কিছু বিষয় লক্ষ্য করি। কোনগুলি পরিচালন ব্যয়? এই যে এইখানে আমি ছক আকারে অনেকগুলি পরিচালন ব্যয় উপস্থাপন করলাম, লক্ষ্য করি। যেমন বেতন, ভাড়া, কর ও অভিকর, বিক্রয় পরিবহন বা বহি পরিবহন, বিদ্যুৎ খরচ, মেরামত খরচ, ডাক ও তার খরচ, বিজ্ঞাপন খরচ, প্যাকিং খরচ, মনিহারি খরচ, কুরিন বা অনাদায় পাওনা সঞ্চিতি, তারপরে হচ্ছে কি যে এই যে ভ্রমণ খরচ, বিমা খরচ, রপ্তানি শুল্ক, বেতন ও মজুরি, সাপ্লাইস খরচ, শিক্ষানবিশ ভাতা, ব্যাংক চার্জ, প্রদত্ত বার্তা, নিরীক্ষা ফি বা এর আর এক নাম অডিট ফি, সাধারণ খরচ, কমিশন খরচ, পরিচালকের ফিস। তো এইগুলি সাধারণত পরিচালন ব্যয়, যেগুলি ব্যবসা পরিচালনার জন্য ব্যবহার করা বিশেষ করে হয়ে থাকে। পরিচালন ব্যয় আরও কয়েকটা আছে, লক্ষ্য করি। এই যে এছাড়াও রয়েছে আসবাবপত্রের অবচয়, যন্ত্রপাতির অবচয়, অফিস সরঞ্জামের অবচয়, দালান কোঠার অবচয়, সুনামের অবচয়, ইজারা সম্পত্তির অবলোপন, ট্রেডমার্ক বা প্যাটেন্টের অবলোপন, সুনামের অবলোপন, কপিরাইটের অবলোপন, অফিস ও প্রশাসনিক খরচ, বিক্রয় ও বন্টন খরচ, আপ্যায়ন খরচ, অফিস খরচের আরেক নাম দপ্তর খরচ, অফিস পরিচ্ছন্ন খরচ, কারবার খরচ বা ব্যবসায়িক খরচ, বিবিধ খরচ। তো এইগুলি পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত। তো এখানে আমি লাল কালার দিয়ে রেখেছি দুইটা, সেটা হচ্ছে অফিস খরচ আর কারবার খরচ যদি একই অঙ্কের মধ্যে থাকে তাহলে অফিস খরচ পরিচালন ব্যয় হবে আর কারবার খরচ এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। আর যদি অফিস খরচ যদি না থাকে তাহলে কারবার খরচটা তখন পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। আমরা অঙ্ক করতে যে আরও বুঝতে পারবো। লক্ষ্য করি পরের প্রশ্ন, কোনটি চলতি সম্পদ? অনেক সহজ প্রশ্ন। চলতি সম্পদ হচ্ছে যে অগ্র প্রদত্ত খরচ, এটি হচ্ছে চলতি সম্পদ। যে বাম দিকে আমি চলতি সম্পদের একটি লিস্ট উপস্থাপন করেছি। নগদ তহবিল, এর আর এক নাম হাতে নগদ, ব্যাংক জমা, সাপ্লাইজ বা মনিয়ারি মজুদ, দেনাদার বা প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য আয়, সমাপনী মজুদ পণ্য, অগ্রিম খরচের আর এক নাম কিন্তু অগ্রপ্রদত্ত খরচ, খুচরা যন্ত্রাংশ, প্রাপ্য ভ্যাট। এই যে 8 নঙে অগ্রিম খরচের আর এক নাম হচ্ছে অগ্রপ্রদত্ত খরচ, এটি হচ্ছে এই চলতি সম্পদের মধ্যে পড়ে। তো এই চলতি সম্পদগুলো আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। পরের প্রশ্নটি লক্ষ্য করি, কোনটি স্থায়ী সম্পদ? তো এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সুনামি স্থায়ী সম্পদ। আচ্ছা, স্থায়ী সম্পদের কিছু লিস্ট উপস্থাপন করলাম। যেমন ভূমি ও দালান কোঠা স্থায়ী সম্পদ, আসবাবপত্র, কলকবজা ও যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, ডেলিভারি ভ্যান, সুনাম, ট্রেডমার্ক, ইজারা সম্পত্তি, প্যাটেন্টস, এইগুলি হচ্ছে স্থায়ী সম্পদ। তাহলে এখানে যে অপশনগুলি রয়েছে ডান দিকে কোনটি স্থায়ী সম্পদ? সুনাম স্থায়ী সম্পদ। সুনাম অদৃশ্য সম্পদ এবং স্থায়ী সম্পদ। এবার আসি কোনটি অদৃশ্য সম্পদ। অদৃশ্য সম্পদ মানে যে সমস্ত সম্পদ স্পর্শ করা যায় না, দেখা যায় না। তো যে বাম দিকে অদৃশ্য সম্পদের একটি লিস্ট আমি উপস্থাপন করলাম। সুনাম, ট্রেডমার্ক, ইজারা সম্পত্তি, প্যাটেন্টস, কপিরাইট, এগুলি হচ্ছে অদৃশ্য সম্পদ। তাহলে ডান দিকে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে অদৃশ্য সম্পদ হচ্ছে সুনাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দ্রুত বলার চেষ্টা করব আজকে, কারণ আজকে 100টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তাই তোমরা যদি ধৈর্য সহকারে শুনো তাহলে আশা করি এই এমসিকিউ প্রশ্নগুলি শিখতে পারবে। কোনটি অলিক সম্পদ? অলিক সম্পদ বলতে বোঝায় যে সমস্ত সম্পত্তির কোনো বিক্রয় মূল্য থাকে না, তাকে অলিক সম্পদ বলে। এর আর এক নাম হচ্ছে অসমন্বিত ব্যয়। তো এখানে যে অলিক সম্পদের মধ্যে রয়েছে বিলম্বিত বিজ্ঞাপন। আচ্ছা, আমরা একটা কাজ করি, অলিক সম্পদের একটি লিস্ট উপস্থাপন করি। এই যে বাম দিকে আমি একটি অলিক সম্পদের লিস্ট উপস্থাপন করলাম, লক্ষ্য করি। যেমন বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ,
শেয়ার স্থানান্তর খরচ, ব্যবসায় স্থানান্তর খরচ, শেয়ার অবহার, শেয়ার দালালের দস্তুরি, দায় গ্রাহকের কমিশন, অবলোককের কমিশন। তো একটি বিষয় বলে রাখি, এখানে প্রথম তিনটা হচ্ছে প্রথম পত্রের সাথে সম্পর্কিত হিসাব বিজ্ঞান। এই যে শেয়ার অবহার, শেয়ার দালালের দস্তুরি, দায় গ্রাহকের কমিশন, শেয়ার অবলোককের কমিশন, এগুলো অলিক সম্পদ, কিন্তু এগুলি হিসাব বিজ্ঞান সেকেন্ড পার্টের সাথে সম্পর্কযুক্ত। তো সেকেন্ড পার্টের আমরা যখন অঙ্ক করবো তখন এই অবহার, শেয়ার দালালের দস্তুরি এগুলি সম্পর্কে আরও ভালো বুঝতে পারবো। তো যাই হোক, এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে অলিক সম্পদ হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। অলিক সম্পদের এই লিস্টটা আমরা মনে রাখার চেষ্টা করব। তো চলতি দায়সমূহ যদি আমরা লক্ষ্য করি, এই যে আমি একটি বিশাল ছক উপস্থাপন করেছি চলতি দায়সমূহের, লক্ষ্য করি ভালো করে। প্রদেয় হিসাবের আরেক নাম পাওনাদার হিসাব, ব্যাংক ওডি এর আরেক নাম ব্যাংক জমাতিরিক্ত, অগ্রিম আয় এর আরেক নাম হচ্ছে অনর্জিত আয়, এবং এর আরেকটা নাম হচ্ছে অনুপার্জিত আয়, তাই না? তাহলে এই যে অনুপার্জিত আয়টা আমাদের চলতি দায়। আরও আছে চলতি দায় প্রদেয় বিলের আরেক নাম প্রদেয় নোট, বকেয়া খরচ, প্রদেয় ভ্যাট, আয়কর সঞ্চিতি, প্রস্তাবিত লভ্যাংশ, নির্দাবী লভ্যাংশ, এগুলি সব কিন্তু চলতি দায়ের মধ্যে পড়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন আমার এই ক্লাসটি দেখছো তখন এর মধ্যে যদি কোনো আইটেম না বুঝো, যেমন প্রস্তাবিত লভ্যাংশ কী, তাহলে কমেন্টস বক্সে, আমার এই ভিডিওর কমেন্টস বক্সে লিখবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো 7 নম্বর প্রশ্নটি লক্ষ্য করে এখানে বলছে কোনটি দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় বলতে বোঝায় সাধারণত এই অধিক সময়ের জন্য যে দায়গুলি নেওয়া হয়, এবং এখানে যে 8% বন্দুকি ঋণটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। আচ্ছা, একটা কাজ করি, দীর্ঘমেয়াদী দায় কোনগুলো লক্ষ্য করি। দীর্ঘমেয়াদী দায়সমূহ যেমন 10% ঋণ, ব্যাংক ঋণ, বন্দুক ঋণ, ঋণপত্র, এগুলি হচ্ছে সব দীর্ঘমেয়াদী দায়, যেগুলি কয়েক বছরের জন্য এগুলি ব্যবহার করা হয়। তাহলে গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর, বন্দুক ঋণ দীর্ঘমেয়াদী দায়। পরের প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোনটি চলতি দায়। চলতি দায় এর ইতিপূর্বে এই প্রশ্নটি ছিল, কিন্তু অপশন আলাদা ছিল, সেজন্য এই চলতি দায়ের লিস্ট আবার আমি উপস্থাপন করলাম। এই যে আমি আর এগুলো এখন আর বোঝাই দিলাম না, কেন কিছুক্ষণ আগে এগুলো বলেছি। তো এখানে যে প্রদেয় খরচ হচ্ছে চলতি দায়, প্রদেয় খরচের আরেক নাম হচ্ছে বকেয়া খরচ, বকেয়া খরচ, প্রদেয় খরচ, এই যে এগুলো হচ্ছে এই যে 5 নম্বরে প্রদেয় খরচ চলতি দায়। পরের প্রশ্ন, কোনটি মালিকানা সত্ত্ব। সুন্দর একটি প্রশ্ন। মালিকানা সত্ত্ব বলতে বোঝায় মূলধন এবং মালিকের নিজের যেটা ব্যবসায়ের। তো মূলধন, সাধারণ সঞ্চিতি, নিট লাভ, এগুলি মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত। মালিকানা সত্ত্বের লিস্ট এখানে আমি একটু উপস্থাপন করলাম, যেমন মূলধন, সাধারণ সঞ্চিতি, যার আরেক নাম হচ্ছে সঞ্চিতি তহবিল, নিট মুনাফার উদ্বৃত্ত, শেয়ার অধিহার, প্রতিপূরক তহবিল, এইগুলি কিন্তু মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত। তাহলে এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর খ নাম্বার, মালিকানা সত্ত্ব। পরের প্রশ্নে যায়, ট্রেডমার্ক কারবারের সম্পদ। এটি সহজ প্রশ্ন। এই যে ট্রেডমার্ক কেন সম্পদ, এটি অদৃশ্য সম্পত্তির মধ্যে পড়ে। অদৃশ্য সম্পত্তির আরও কয়েকটা নাম এখানে উপস্থাপন করেছি, কিছুক্ষণ আগে যদিও বলেছিলাম আমি অদৃশ্য সম্পদ সম্পর্কে। পরেরটি লক্ষ্য করি, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য কী। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে এই আর্থিক অবস্থা জানা। একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ এবং দায়সমূহ এবং মালিকানাসমূহ লিপিবদ্ধ করা হয়। পরের প্রশ্নটি লক্ষ্য করি, আয় বিবরণীর নিট লাভ স্থানান্তর করা হয় কোথায়। তো আমরা আয় বিবরণী প্রস্তুত করার পরে যে নিট লাভ পাই সেটা কিন্তু মূলধনের সাথে যোগ করি। তার সঠিক উত্তর হবে মূলধনের সাথে যোগ করি। নিট লাভ আমাদের আয় বিবরণী প্রস্তুত করে যেটি বের হয় সেটি মূলধনের সাথে যোগ হয়, আর যদি নিট ক্ষতি হয় তাহলে মূলধন থেকে বিয়োগ হয়। এইগুলি অবশ্যই মনে রাখার চেষ্টা করব। এই যে মূলধনের সাথে কোনগুলি যোগ হয় আমি এখানে দিয়ে দিলাম, লক্ষ্য করি। নিট লাভ মূলধনের সাথে যোগ হয়, অতিরিক্ত মূলধনের সাথে যোগ হয়, মূলধনের সুদ মূলধনের সাথে যোগ হয়। এগুলিকে আমরা মনে রাখার চেষ্টা করব। পরের প্রশ্নে যাই, মালিকানা সত্ত্বের সাথে বিয়োগ হয় কোনটি। দারুণ একটি প্রশ্ন। নিট ক্ষতি বিয়োগ হয়, নিট ক্ষতি বিয়োগ হয়, তাই না? আরও কী কী বিয়োগ হয় মালিকানা সত্ত্বের সাথে, নিচে আমি উপস্থাপন করলাম। মূলধন হতে বিয়োগ হয় কোনগুলি। মূলধন আর মালিকানা সত্ত্ব সেম কথা। তো মূলধনের সাথে বিয়োগ হয় নিট ক্ষতি, উত্তোলন, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, এগুলি কিন্তু মূলধনের সাথে বিয়োগ হয় মালিকানা সত্ত্ব নির্ণয়ের সময়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ্য করেছো যে আমি আজকে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আবার বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি। তাই আমার ক্লাসটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে শোনার পাশাপাশি দেখো, তাহলে এই আমি যদি 100টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করি, তোমরা আরও অনেক এমসিকিউ প্রশ্ন পারবে, কারণ প্রত্যেকটির আমি অনেকগুলি করে ব্যাখ্যা দিচ্ছি। পরের প্রশ্নে যায়, লক্ষ্য করি, নিট ক্রয় দেখাতে মোট ক্রয় হতে বিয়োগ হয় ড্যাশ।
কোনটি বিয়োগ হয়? পণ্য উত্তোলন বিয়োগ হয়। পণ্য উত্তোলন বিয়োগ হয়। আচ্ছা, নিট ক্রয় দেখাতে তাহলে ক্রয় থেকে আর কি কি বিয়োগ হয় লক্ষ্য করি। এই যে উপস্থাপন করলাম, ক্রয় থেকে বিয়োগ হয় কি কি? ফাইনাল অ্যাকাউন্ট করার সময় ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ হয়, ক্রয় বাট্টা বিয়োগ হয়, পণ্য উত্তোলন বিয়োগ হয়, বিনামূল্যে পণ্য বিতরণ বিয়োগ হয়, মুনাফাবিহীন পণ্য বিক্রয় বিয়োগ হয়, এবং আগুনে পণ্য বিনষ্ট হলেও কিন্তু ক্রয় থেকে বিয়োগ হয়। তাহলে এই যে ক্রয় থেকে কতগুলো আইটেম বিয়োগ হয়, তাই না? ইত্যাদি মানে কি আরও থাকতে পারে। সেই জন্য এইগুলি আমরা অন্তত এইগুলি মনে রাখার চেষ্টা করব যে ক্রয় থেকে এইগুলা বিয়োগ হয়। পরের প্রশ্ন লক্ষ্য করি, কোন নীতি অনুসারে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি ছোট সেটি ধরা হয়? অর্থাৎ আমরা সমন্বয়ে অনেক সময় লক্ষ্য করি, সমন্বয়ে বলা থাকে সমাপনী মজুত পণ্য 40,000, বাজার মূল্য 30,000, তাহলে দুইটার মধ্যে যেটি ছোট সেটা ধরি। প্রশ্ন হচ্ছে কেন ধরা হয়? কারণ হিসাব বিজ্ঞানের একটি নীতি আছে, রক্ষণশীলতার নীতি। এই রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্য ছোট এবং বড়টার মধ্যে ছোটটি ধরা হয়, কম অঙ্কটি ধরা হয়। পরের প্রশ্ন লক্ষ্য করি, পেশাগত শিক্ষা প্রদানের বিনিময়ে প্রতিষ্ঠান যে অর্থ গ্রহণ করে তাকে কি বলে? শিক্ষানবিশ ছেলামি বলে। শিক্ষার বিনিময়ে যে অর্থ পাওয়া যায় তাকে শিক্ষানবিশ ছেলামি বলে। বিষয়টি মনে রাখবো। আরেকটি বিষয় বলে রাখি, শিক্ষানবিশ ছেলামি আর শিক্ষানবিশ ভাতা কিন্তু এক না। শিক্ষানবিশ ভাতাটা হচ্ছে ব্যয়, আর শিক্ষানবিশ ছেলামিটা আয়। এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। রেওয়া মিল বহির্ভূত অভিন্ন তথ্য আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াকে কি বলে? এখানে বলছে যে রেওয়া মিলের বাইরে আমাদের ফাইনাল অ্যাকাউন্ট করার সময় কি থাকে? সমন্বয় থাকে। তো রেওয়া মিলের বাইরে অন্য যে সমস্ত লেনদেনগুলি থাকে সেগুলোকে সমন্বয় বলে, আর এগুলি সমাধান করার প্রক্রিয়াকে সমন্বয়করণ বলে। পরের প্রশ্ন, প্যাটেন্ট কারবারের একটি ড্যাশ। সহজ প্রশ্ন, সম্পদ। সহজ প্রশ্নগুলোর উত্তর আমি ব্যাখ্যা কম দিব, যেগুলো জটিল সেগুলো আলোচনা করব, কারণ সময় সেভ করতে হবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, স্বল্পকালে স্থায়ী এবং দ্রুত নগদ অর্থে রূপান্তরযোগ্য সম্পত্তিকে বলা হয় ড্যাশ। চলতি সম্পদ বলে। চলতি সম্পদ হচ্ছে নগদ অর্থে দ্রুত রূপান্তরযোগ্য সম্পদকে চলতি সম্পদ বলে। কিছুক্ষণ আগে প্রথম দিকে কিন্তু চলতি সম্পদের লিস্ট আমি উপস্থাপন করেছিলাম, যেমন দেনাদার, হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য, বিল, এগুলি হচ্ছে চলতি সম্পদ, সমাপনী মজুত পণ্য। পরের প্রশ্নটি লক্ষ্য করি, মূলধন জাতীয় ব্যয়কে দেখানো হয় সম্পত্তি হিসাবে। আমরা মূলধন জাতীয় ব্যয়ের জন্য যে সমস্ত খরচ করি সেগুলি হচ্ছে যেমন দালান কোঠা ক্রয়, আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, এগুলি তো সম্পত্তি হিসাবে বিবেচিত হয়। পরের প্রশ্ন, আয় বিবরণী একটি ড্যাশ। তো আয় বিবরণীতে আমরা আয়ও লিখি, ব্যয়ও লিখি, সেজন্য এটি কিন্তু আয় এবং ব্যয়ের বিবরণী। যদিও বলি আয় বিবরণী, কিন্তু এটি আয় ও ব্যয়ের বিবরণী, বিষয়টি মনে রাখব। সুনাম সম্পদ হওয়ার কারণ কি? সুনাম সম্পদ হওয়ার কারণ হচ্ছে সুনাম অতিরিক্ত ব্যবসায়ের অতিরিক্ত মুনাফা হওয়ার জন্য সহায়তা করে, সেজন্য সম্পদ। কারণ একটা ব্যবসার সুনাম বেশি আর একটা ব্যবসায় সুনাম কম, যে ব্যবসায় সুনাম বেশি সেই ব্যবসায় বিক্রি বেশি হবে, লাভও বেশি হবে, সেজন্য বলা হয়েছে সুনাম সম্পদ, কারণ এটি অতিরিক্ত মুনাফা হওয়ার জন্য সহায়তা করে। পরের প্রশ্নে যায়, সাময়িকভাবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয় কোনটি? সাময়িকভাবে দেখানো হয় এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়কে সাময়িকভাবে আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে দেখানো হয়, সেজন্য এটিকে অলিক সম্পদ বলে। ব্যবসা প্রতিষ্ঠানকে এর মালিক হতে ব্যবসা সম্পূর্ণ পৃথক বিবেচনা করা হয় কোন নীতিতে? তো মালিক থেকে ব্যবসা পৃথক, মালিকও আলাদা, ব্যবসাও আলাদা, এই দুটো আলাদা, ভিন্ন, সত্তাগত নীতিতে, সত্তা নীতিতে বা সত্তাগত ধারণা অনুযায়ী, বিষয়টি মনে রাখব। কোনটি ব্যতীত অন্যগুলি অস্পর্শনীয় সম্পদ? সুন্দর একটি প্রশ্ন। এখানে বলছে কোনটি অস্পর্শনীয় সম্পদ না, কোনটি অদৃশ্য সম্পদ না। তো এইখানে বিনিয়োগ হচ্ছে দৃশ্যমান সম্পদ, বাকিগুলি অদৃশ্যমান সম্পদ। বিষয়টি কিন্তু একটু প্যাচ লাগানো, প্রশ্নটা ভালো করে লক্ষ্য করি। কোনটি ব্যতীত অন্যগুলি অদৃশ্য সম্পদ, তার মানে কি কোনটি অদৃশ্য সম্পদ না সেটা বোঝাচ্ছে, একটু ভালো করে বুঝতে হবে, আইকিউ টাইপের প্রশ্ন। পরের প্রশ্নে যাই, নিম্নের কোনটি চলতি দায়? ব্যাংক ওডি চলতি দায়। চলতি দায়ের লিস্ট কিছুক্ষণ আগে দিয়েছিলাম। ব্যাংক ওডির অপর নাম হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, বিষয়টি মনে রাখব। পরের প্রশ্ন, শিক্ষানবিশ ভাতা এবং শিক্ষানবিশ ছেলামি এক না, ভিন্ন অর্থবোধক। কিছুক্ষণ আগে বলেছি ভিন্ন অর্থবোধক দুইটি। শিক্ষানবিশ ভাতা ব্যয়, শিক্ষানবিশ ছেলামি আয়, তাই দুইটার অর্থই ভিন্ন। পরের প্রশ্ন, বিনিয়োগের সুদ কারবারের পরোক্ষ আয় বা অন্যান্য আয়ের মধ্যে ধরা হয়।
একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, কারণ অনেকগুলি প্রশ্ন আজকে আলোচনা করব। মালিক কোনটি দাবি করতে পারে না? এই প্রশ্নটি হাফ ইয়ারলি পরীক্ষায় মানে আমি দিয়েছিলাম না? দিয়েছিলাম। মালিক কোনটি দাবি করতে পারে না? মোট লাভ। মোট লাভটা মালিক দাবি করতে পারে না, কারণ মোট লাভটা কোনো লাভের মধ্যে পড়ে না। মোট লাভ থেকে সব কিছু বাদ দিয়ে যে নিট লাভ, সে নিট লাভটা মালিক দাবি করতে পারে, কিন্তু মোট লাভ দাবি করতে পারে না। পরের প্রশ্ন, ব্যবহারের ফলে কারবারের স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাস পাওয়াকে কি বলে? অবচয় বলে। অবচয়ের সংজ্ঞাটা এখানে আমি দিয়েছি। ব্যবহারজনিত কারণে স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাস পাওয়াকে অবচয় বলে, বিষয়টি মনে রাখবো। অবচয় হচ্ছে পরিচালন ব্যয়। নিম্নের কোনটি চলতি সম্পত্তি? চলতি সম্পত্তির লিস্ট কিছুক্ষণ আগে দিয়েছিলাম। এখানে প্রাপ্য আয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চলতি সম্পদ কোনটি এটি পূর্বেও দিয়েছিলাম, কিন্তু অপশন কিন্তু আলাদা। অপশন আলাদা, সেজন্য আমি একই প্রশ্ন একাধিকবার দিলেও অপশনগুলি যেহেতু আলাদা দিচ্ছি, সেজন্য প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন। পরের প্রশ্নটি লক্ষ্য করি। আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদ কি হবে? মোট সম্পদ মোট দায়ের সমান হবে। এখন তোমাদের মধ্যে মনে হতে পারে মোট দায়ের সাথে মালিকানা সত্ত্ব তো থাকে, তাই না? মালিকানা সত্ত্বটা কিন্তু আভ্যন্তরীণ দায়ের মধ্যে পড়ে, সেজন্য মোট দায়ের মধ্যে মালিকানা সত্ত্বটা অন্তর্ভুক্ত থাকে ইনডাইরেক্টলি। সেজন্য বলা হচ্ছে মোট সম্পদ আর মোট দায় সমান সমান হবে আর্থিক অবস্থার বিবরণীতে। পরবর্তী প্রশ্ন, দালান কোঠা কারবারের ড্যাশ। এই তো সহজ প্রশ্ন। স্থায়ী সম্পদ দালান কোঠা, আসবাবপত্র, কলকবজা, যন্ত্রপাতি, ইজারা সম্পত্তি, ভূমি, জমি, তারপর নিষ্কর প্রিমিসেস, তারপর হচ্ছে সুনাম, স্থায়ী সম্পত্তি, এগুলি মনে রাখবো। সংশ্লিষ্ট হিসাবকালের প্রদেয় ব্যয়ের অতিরিক্ত অর্থ প্রদান করাকে কি বলে? মানে এখানে বলতে চাচ্ছে আমাদের প্রদেয় এই বছরের জন্য যতটুকু খরচ, তার চেয়ে যদি খরচ বেশি প্রদান করি, সেটি হচ্ছে অগ্রিম প্রদত্ত খরচ। হিসাবকালের প্রদেয় ব্যয়ের অতিরিক্ত অর্থ প্রদান করাকে অগ্রিম খরচ বলে, কারণ আমার যত টাকা লাগবে তার চেয়ে বেশি প্রদান করেছি, সেটিকে অগ্রিম ব্যয় বলে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। ক্রয় 20,000, বই ফেরত 2,000, আন্তঃফেরত 500, ক্রয় বাট্টা 1,000, নিট ক্রয় কত? এখানে একটি বিষয়, ক্রয় থেকে বাদ যাবে এই বই ফেরত 2,000, তাহলে থেকে 18,000, আর 18,000 থেকে আরও 1,000 বাদ দিয়ে কত হবে? 17,000 উত্তর। এখানে কিন্তু আমরা যে আন্তঃফেরত যদি বাদ দিই তাহলে কিন্তু হবে 16,500। 16,500 কিন্তু প্রশ্নে আছে, 16,500 কিন্তু উত্তর হবে না, সেই জন্য সঠিকটা বাদ দিতে হবে। এই আন্তঃফেরত প্যাচ লাগানোর জন্য দেওয়া হয়েছে, এটা বাদ দেওয়া লাগবে না নিট ক্রয় নির্ণয়ের সময়। লক্ষ্য করি, বিক্রয় এত, আন্তঃফেরত এত, বই ফেরত এত, বিক্রয় বাট্টা এত, নিট বিক্রয় কত? তো নিট বিক্রয় নির্ণয় করার সময় এই যে বিক্রয় 40,000, এখান থেকে 3,000 আন্তঃফেরত বাদ যাবে, থাকবে কত? 37,000। আবার এই 2,000 বিয়োগ হবে, থাকবে কত? 35,000, 35,000 টাকা উত্তর। কিন্তু এই 1,000 বাদ দিলে 34,000 হয়। 34,000ও কিন্তু অপশন উত্তরে দেওয়া আছে, তাই তোমরা যেভাবে অঙ্ক করো কিন্তু মিলে যাবে, সেজন্য ভেবেচিন্তে উত্তর দিতে হবে। পরের প্রশ্নে যায়। বিবিধ দেনাদার 60,000, এর মধ্যে 5,000 টাকা আদায়ের যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর 10% সঞ্চিতি রাখতে হবে। প্রশ্ন হচ্ছে আর্থিক বিবরণীতে দেনাদার হতে বিয়োগ হবে কত? দেনাদারের পরিমাণ কত? তো আর্থিক বিবরণীতে প্রথমে এই 60,000 থেকে 5,000 বাদ দিব। 5,000 বাদ দিয়ে থাকে 55,000। সেই 55,000 থেকে আবার 10% বাদ দিব। 55,000-এর 10% 5,500, সেইটা বিয়োগ করে হবে 49,500 সঠিক উত্তর। বিষয়টি মনে রাখবো। আবার পড়ি পরের প্রশ্নটি। বিবিধ দেনাদার 60,000, এর মধ্যে 5,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর 10% কুঋণ সঞ্চিতি রাখতে হবে। কুঋণ সঞ্চিতির পরিমাণ কত? একই প্রশ্ন, এখানে বলেছে কুঋণ সঞ্চিতি কত। তাহলে কুঋণ সঞ্চিতি কাটার নিয়ম হচ্ছে, এই যে 60,000 টাকা আছে দেনাদার, এখান থেকে 5,000 বাদ দিলে কত থাকে? 55,000। ওই 55,000-এর 10% 5,500, উত্তর হবে 5,500। কীভাবে হলো আবার বলি। 60,000 থেকে এই 5,000 বাদ দিয়ে 55,000 টাকার উপরে 10%। আমার সামনে যারা আছে বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটি লক্ষ্য করি। বিমা প্রিমিয়াম রেওয়া মিলে দেওয়া আছে 6,000, আর সমন্বয়ে বলা আছে 3 মাসের অগ্রিম দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে আয় বিবরণীতে কত টাকা বলবে? তাহলে এই 6,000 থেকে 3 মাসের বাদ যাবে। এই 3 মাসের বের করতে হলে 6,000-কে 3 দিয়ে গুণ 15 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ 15 দিয়ে ভাগ, তাহলে হবে এই যে টাকাটা হবে সেটাকে এই 6,000 থেকে বিয়োগ হবে।
বিয়োগ হয়ে সম্ভবত এই 4800 টাকা হবে। কারণ 6000কে 3 দিয়ে গুণ করলে আর 15 দিয়ে ভাগ করলে 1200 টাকা অগ্রিম হয়। তাহলে এই 6000 থেকে অগ্রিম বিয়োগ করে 4800 টাকা আয় বিবরণীতে বসবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, বিজ্ঞাপন 10,000 টাকা, যার 5-এর 3 অংশ বিলম্বিত করতে হবে, আয় বিবরণীতে কত টাকা বসবে? তাহলে এই 10,000 থেকে বিলম্বিত বাদ যাবে। বিলম্বিত বের করব কিভাবে? 10,000কে 3 দিয়ে গুণ 5 দিয়ে ভাগ, বিষয়টা আবারও বলি, 10,000কে 3 দিয়ে গুণ 5 দিয়ে ভাগ করলে পাবো 6,000। তাহলে বিলম্বিত 6,000। এই 10,000 থেকে 6,000 বিয়োগ করে পাবো 4,000 টাকা উত্তর। অর্থাৎ বিলম্বিত বাদ যাবে 10,000 থেকে এই অংশটা, 3 অংশ 5 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে 6,000 হয়। তাহলে 10,000 থেকে 6,000 বিয়োগ করলে 4,000 টাকা আয় বিবরণীতে বসবে। পরের প্রশ্ন, প্রারম্ভিক মূলধন 80,000 টাকা, বছরের মাঝামাঝি সময়ে অতিরিক্ত মূলধন 20,000 টাকা হলে এই মূলধনের সুদ কত? খুব ভালো করে লক্ষ্য করি, মূলধনের সুদ নির্ণয় করতে হবে। বছরের প্রথমে ছিল 80,000, যার উপরে পূর্ণ বছরের সুদ 8,000 টাকা, আর এই 20,000 টাকার উপরে 10% হাফ বছরের সুদ 1,000 টাকা। আবারও বলি বিষয়টা, 80,000 টাকার উপরে পূর্ণ বছরের 10% সুদ 8,000 টাকা, আর 20,000 টাকার উপরে 6 মাসের সুদ 1,000 টাকা। 8,000 আর 1,000 9,000 টাকা উত্তর হবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, উত্তোলনের পরিমাণ 60,000 টাকা, 10% সুদ ধার্য করা হলে উত্তোলনের সুদ কত? সুন্দর একটি প্রশ্ন, পরীক্ষায় আসে মাঝে মাঝে, বোর্ড পরীক্ষায়। উত্তোলন 60,000 টাকার উপরে যদি আমরা 10% সুদ ধরি 6,000 টাকা হবে। 6,000 টাকা অপশনে আছে ঘ নম্বরে, কিন্তু এই 6,000 টাকা উত্তর হবে না। কারণ কিছু না বললে উত্তোলনের উপরে গড় হারে 6 মাসে সুদ ধরতে হয়। 1932 সালের আইন অনুযায়ী এই উত্তোলনের উপরে যদি তারিখ উল্লেখ না থাকে তাহলে 6 মাসে সুদ ধরতে হবে। তাহলে 60,000 টাকা 10% কাটলে 6,000, আর তাহলে 6 মাসে সুদ হবে, গুণ 6 ভাগ 12 দিলে 3,000 টাকা উত্তর হবে, 3,000 টাকা। পরের প্রশ্নটি লক্ষ্য করি, 10% সুদ প্রদান 50,000 টাকা, রেওয়া মিলের সুদ দেয়া আছে 2,000 টাকা। প্রশ্ন হচ্ছে আয় বিবরণীতে সুদ বাবদ কত টাকা বসবে? এই 50,000 টাকার উপর 10% কাটলে যে 5,000 টাকা, এটাই আয় বিবরণীতে বসবে। এই 10% কেটে যেটা হবে তার মধ্যে এই 2,000 টাকা অন্তর্ভুক্ত থাকবে, সেজন্য 5,000 টাকা উত্তর হবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, বিনিয়োগের সুদ প্রাপ্তি 18,000 টাকা, বিনিয়োগ 6 মাসের প্রাপ্য হয়েছে, আয় বিবরণীতে কত টাকা বসবে? এখানে একটি বিষয় হচ্ছে, ভুল বলেছি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বিনিয়োগের সুদ প্রাপ্তি 18,000 টাকা, আর বিনিয়োগের 4 মাসের সুদ প্রাপ্য হয়েছে। তার মানে কি, বিনিয়োগের 4 মাসের সুদ বকেয়া রয়েছে। 4 মাসে যদি বকেয়া থাকে, এই 18,000 টাকা কিন্তু 8 মাসের। তাহলে এই 18,000কে 4 দিয়ে ভাগ গুণ করে 8 দিয়ে ভাগ করে যে টাকাটা হবে, সেই টাকাটা এই 18,000-এর সাথে যোগ হবে, যোগ হয়ে আমাদের 27,000 টাকা হবে মনে হয়। বিষয়টি আবারও বলি, 4 মাসের সুদ যদি প্রাপ্য হয় 12 মাসে 1 বছর, তাহলে এইটা কিন্তু 8 মাসের। তাহলে 18,000কে 8 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করলে 9,000 হয়, বকেয়া আছে সেই 9,000, আর এই 18,000, মোট হচ্ছে 27,000। কলকবজা 1 লক্ষ টাকা, অবচয় সঞ্চিতি 10,000 টাকা, বহিমূল্যের উপর 10% অবচয় ধরতে হবে, অবচয়ের পরিমাণ কত হবে? তা বহিমূল্য কি সেটাকে জানতে হবে। বহিমূল্যটা হচ্ছে কলকবজার মোট মূল্য মাইনাস এই অবচয় সঞ্চিতি। তাহলে 1 লক্ষ থেকে 10,000 টাকা বিয়োগ করে 90,000, তার উপরে 10% 9,000 টাকা। এখানে কিন্তু এই 1 লক্ষ টাকার উপরে কেউ যদি 10% হিসাব করে 10,000 টাকা হবে, সেটাও কিন্তু ঘনঙে আছে উত্তরে, ওটা কিন্তু হবে না। সেজন্য এমসিকিউ প্রশ্ন যে যেভাবেই করুক না কেন, হিসাব বিজ্ঞান উত্তর মিলে যাবে। কারণ প্রশ্ন করার সময় ভুল করে করে উত্তর তৈরি করে করে অপশন দেয়। সেজন্য এখানে যেহেতু বলেছে বহিমূল্যের উপর অবচয় ধরতে হবে, তাই 1 লক্ষ থেকে 10,000 বিয়োগ করে যেটা, সেটা বহিমূল্য, তার উপরে 10%। বুঝছো কিনা তোমরা? রেওয়া মিলে যন্ত্রপাতির পরিমাণ 1 লক্ষ টাকা, মাঝামাঝি সময়ে 10,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, যা হিসাবভুক্ত হয়েছে, 10% হারে অবচয় কত হবে? অনেক ক্রিটিক্যাল, একটু ভালো করে বুঝি। যন্ত্রপাতির পরিমাণ 1 লক্ষ টাকা, সেখান থেকে 10,000 বিয়োগ করে থাকে 90,000। 90,000-এর উপরে 10% 9,000। 9,000-এর সাথে এই 10,000-এর উপর 10% কেটে 1,000, তার অর্ধেক 500।
500 আর ওই 9000, 9500 উত্তর হবে। বিষয়টা আবারও বলি, লক্ষ্য করি। 1 লক্ষ থেকে 10,000 বিয়োগ করে থাকে 90,000, তার উপরে 10% অবচয় হবে 9,000। 90,000-এর 10% 9,000। সেই 9,000-এর সাথে এই 10,000-এর অবচয় হাফ বছরের যোগ হবে। তো 10,000-এর হাফ বছরের অবচয় হবে 500। 500 আর ওই 9,000, 9,500। পরের প্রশ্নটি লক্ষ্য করি। 2019 সালে এই 31শে ডিসেম্বর তারিখে রেওয়া মিলে ইজারা সম্পত্তি দেয়া আছে 50,000 টাকা, যেটি 6 বছরের জন্য নেওয়া আছে 18 সাল থেকে। তাহলে 18 সাল থেকে যদি 6 বছরের জন্য নেওয়া হয়, তাহলে কিন্তু 1 বছর চলে গেছে। 1 বছর চলে গেছে, কারণ এখন 19 সাল চলে। সেজন্য এই যে 50,000 টাকা আছে, এটা 5 দিয়ে ভাগ হবে। 5 দিয়ে ভাগ হয়ে 10,000 টাকা উত্তর হবে। এখন এই 50,000-কে যদি 6 দিয়ে কেউ ভাগ করো, তাহলে হচ্ছে 8,333 হয়। এটা কিন্তু উত্তর হবে না। তাহলে 6 দিয়ে ভাগ করলে উত্তর এখানে আসে, 5 দিয়ে ভাগ করলে উত্তর আসে। 5 দিয়ে ভাগ হবে, কারণ 1 বছর চলে গেছে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। সমন্বয়ে আছে মোট অনাদায় পাওনা 10,000 টাকা, রেওয়া মিলে ছিল 7,000। তাহলে নতুন 3,000, এই 3,000 টাকা দেনাদার হতে বিয়োগ হবে। তো দেনাদার হতে 3,000 বিয়োগ হবে। তাহলে লক্ষ্য করি ভালো করে, প্রশ্নে বলেছিল দেনাদার হতে বিয়োগ হবে কত? 10,000 বিয়োগ হবে না, 7,000-ও বিয়োগ হবে না, বিয়োগ হবে কিন্তু এই দুইটার পার্থক্য 3,000, যেটুকু নতুন। ভালো করে বুঝতে হবে। ব্যবসায়ের আর্থিক অবস্থা মজবুত করার জন্য মুনাফার একটি নির্দিষ্ট অংশ আলাদাভাবে রাখা হয়, তাকে সাধারণ সঞ্চিতি বলে বা সঞ্চিতি তহবিল বলে। মুনাফা হতে যে অংশটা রাখা হয় আলাদা করে তহবিল আকারে, তাকে সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল বলে। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের স্বীকৃত মাধ্যম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। দ্রুত বলবো সময় সেভ করার জন্য। সম্ভাব্য সকল প্রকার ক্ষতি বা ব্যয়কে হিসাবভুক্ত করা হয়, কিন্তু সম্ভাব্য আয়কে হিসাবভুক্ত করা হয় না। কোন নীতি অনুযায়ী? রক্ষণশীলতা নীতি অনুযায়ী। পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে নিট লাভ নির্ণয় করার সূত্র কোনটি? নিট লাভ নির্ণয় করার সূত্র হচ্ছে এই কটি সঠিক উত্তর? মোট মুনাফা যোগ পরোক্ষ আয় মাইনাস পরোক্ষ ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় 20,000 টাকা, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে বিক্রয় মূল্য কত? তো এখানে এই 20% যদি বিক্রয়ের উপরে হয়, বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে হবে 25%। তাহলে 20,000 টাকার উপরে 25% হিসাব করলে 5,000 টাকা হয়। 5,000 আর এই 20,000, 25,000 টাকা উত্তর হবে বিক্রয় মূল্য। পরের প্রশ্নটি লক্ষ্য করি। একটি প্রতিষ্ঠানের কয়েকটি আয় ও ব্যয় ছিল নিম্নরূপ: সেবা আয়, বেতন, সুদ আয়, ভাড়া। নিট মুনাফা কত? তো নিট মুনাফায় যে 80,000 আর এই আয় 5,000 যোগ করে 85,000। 85,000 থেকেই 15,000 বিয়োগ হবে, ব্যয় দুইটা। 85,000 থেকে 15,000 বিয়োগ করলে সম্ভবত 70,000 টাকা উত্তর হবে নিট মুনাফা। কুড়িন একটি ড্যাশ, কুড়িন একটি পরিচালন ব্যয়। সহজ প্রশ্ন, সেজন্য দ্রুত বললাম। শেয়ার লভ্যাংশ প্রাপ্তি কি? শেয়ার লভ্যাংশ প্রাপ্তি অপরিচালন আয় বা অন্যান্য আয়। সংশ্লিষ্ট হিসাবকালে পাওয়া গেছে কিন্তু অর্জিত হিসাবকালে অর্জিত নয়, এমন আয়কে কি বলে? অনুপার্জিত আয়। মানে এই বছরে পাওয়া গেছে কিন্তু অর্জন হয়নি, অর্জিত হয়নি, সেটাকে বলা হয় অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়ের আর এক নাম হচ্ছে অগ্রিম আয়। বিষয়টি মনে রাখবো। ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ের প্রতিষ্ঠানের এই প্রধান আয়ের উৎস কি? বিক্রয়। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের প্রধান আয়ের উৎস হচ্ছে বিক্রয়। আর সেবামূলক প্রতিষ্ঠানের প্রধান আয়ের উৎস হচ্ছে সেবা হতে আয়। নিম্নের কোনটি পরিচালন আয়? সেবা আয়। সেবা এটা পরিচালন আয়। অন্যদিকে প্রাপ্ত কমিশন, বিনিয়োগের সুদ, উপভাড়া প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, এগুলি কিন্তু অন্যান্য আয় বা অপরিচালন আয়। কিন্তু পরিচালন আয়ের মধ্যে সেবা আয়, বিক্রয় এগুলি পড়বে। এটা নবম শ্রেণীতেও ছিল, কিন্তু বিষয়টি মনে রাখবো। নবম শ্রেণীতে একটি ছক দেওয়া ছিল পরিচালন আয়, অপরিচালন আয় এগুলির। পরিচালন মুনাফা, ভেজাল লাগাই কেন রে? পরের প্রশ্নটি লক্ষ্য করি। পরিচালন মুনাফা নির্ণয় করা যায় কোনটি দ্বারা? মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করে। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। কোনো নির্দিষ্ট সময়ে যে পণ্য বিক্রয় করা হয় তার জন্য ব্যয়িত অর্থের যোগফলকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ যে পণ্যটা আমরা বিক্রি করব তার জন্য যতটুকু খরচ তাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। পণ্য বিক্রয় মূল্য হতে মোট মুনাফা বাদ দিয়ে অবশিষ্ট থাকে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস মোট মুনাফা। বিষয়টি মনে রাখবো। এই যে আমি নিচে লিখে দিলাম, বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস মোট মুনাফা।
বিক্রিত পণ্যের ব্যয় 20,000 টাকা, বিক্রয়ের উপর 10% মুনাফা। তাহলে এখানে মুনাফার পরিমাণ কত হবে, তাই না? 10, এই 20,000 গুণ 10 ভাগ এই কত হবে, ভাগ 90 হবে। এখানে কেন 90 হলো বিষয়টি বলি। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে আর বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া আছে, সেজন্য আমাদের সূত্রটি হবে এই মুনাফা নির্ণয়ের 20,000 গুণ 10 ভাগ 90 হবে, 10 বাদ দিয়ে। যদি 20% বলতো গুণ 20 ভাগ 80 হতো। বিষয়টি মনে রাখবে, যে আমি সূত্রটা দেখাই দিলাম নিচে। প্রারম্ভিক ও সমাপনী মজুদের মধ্যে মনিয়ারে অন্তর্ভুক্ত আছে 3,000 টাকা, প্রারম্ভিকের মধ্যে আছে 4,000 টাকা, সমাপনীর মধ্যে আছে, রেওয়া মিলে মনিয়ারে আছে আবার 11,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে বিশদায় বিবরণীতে কয় টাকা বসবে মনিহারি বাবদ। তো নিয়ম হচ্ছে এই রেওয়া মিলে যেটি আছে তার সাথে প্রারম্ভিক যোগ সমাপনী বিয়োগ। তাহলে 11,000-এর সাথে 3,000 যোগ করলে 14,000, তার সাথে 4,000 বিয়োগ করলে 10,000 টাকা উত্তর হবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। বিশদায় বিবরণীতে নিট ক্ষতি 8,000 টাকা। সমন্বয় বলেছে ম্যানেজার নিট লাভের উপর 10% কমিশন পাবে। প্রশ্ন হচ্ছে কমিশন কত টাকা। তো এখানে সবাই উত্তর হয়তো এই 8,000 টাকার 10% কেটে 800 টাকাতে টিক মারবে, কিন্তু তা কিন্তু হবে না। কারণ এখানে দেয়া আছে ক্ষতি আর লাভের উপরে কমিশন পাবে, সেজন্য 0 উত্তর হবে, 0 উত্তর হবে। জামাল তার ব্যবসার জন্য 21,000 টাকার আসবাবপত্র ক্রয় করেন, ভগ্নাবশেষ মূল্য 1,000 আর মূল্য হ্রাস পেয়েছে 1,000, অবচয়ের হার কত? অনেক কঠিন একটি প্রশ্ন। তাহলে এখানে মূল্যর অবচয়ের হার যদি বের করতে চায়, তাহলে এই যে মূল্য হ্রাস পেয়েছে এটা হচ্ছে অবচয়। এই অপচয়কে এই 21,000 থেকে 1,000 বাদ দিলে 20,000 হয়। তাহলে 1,000-কে 20,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে সম্ভবত 5% হবে। এই যে নিচে করে দেখিয়ে দিলাম, 1,000 ভাগ 20,000, 20,000 কীভাবে পেলাম? এই 21,000 থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে। বিবিধ ক্ষতি কী ধরনের ব্যয়? বিবিধ ক্ষতি তো অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়। আয় বিবরণীতে খরচের সাথে কোনটি যোগ করা হয়? খরচের সাথে যোগ করা হয় প্রদেয় খরচ বা বকেয়া খরচ। প্রদেয় খরচের আরেক নাম কিন্তু বকেয়া খরচ, বিষয়টি মনে রাখবো। আয় বিবরণীতে প্রদত্ত খরচের সাথে কোনটি বিয়োগ করা হয়? অগ্রপ্রদত্ত খরচ। অগ্রপ্রদত্ত খরচের আরেক নাম কিন্তু অগ্রিম খরচ। অগ্রিম খরচ ওই খরচ থেকে বিয়োগ হয়। অগ্রপ্রদত্তের আরেক নাম কিন্তু অগ্রিম খরচ, আমি কিন্তু 2বার বললাম, মনে রাখতে হবে। আয় বিবরণীতে প্রাপ্ত আয় থেকে বিয়োগ হয় অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়ের আরেক নাম কিন্তু অগ্রিম আয়। অগ্রিম আয় আয় থেকে বাদ যায়, খেয়াল রাখতে হবে বিষয়টা। বিশদায় বিবরণী বহির্ভূত, মানে কোনটি বিশদায় বিবরণীতে লিখতে হয় না? এই যে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব সম্পদ, এটি বিশদায় বিবরণীতে যাবে না, এটি যাবে আর্থিক অবস্থার বিবরণীতে, বিষয়টি মনে রাখবো। অনাদায়ী পাওনা সঞ্চিতকে প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করা হয় রক্ষণশীলতার নীতি অনুযায়ী। রেওয়া মিলে আসবাবপত্রের পরিমাণ 30,000, এই 1/5 তারিখে কেনা হয়েছে। 10% অবচয় হলে অবচয় হবে কত? তাহলে 1/5 তারিখে যদি কেনা হয় তাহলে 5 থেকে হাত গুনতে হবে। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8 মাস। তাহলে এই 30,000 টাকার উপরে 10% কেটে হয় যা, তাকে 8 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ করে 8 মাসের হবে, সেটা উত্তর হবে, এই 2,000 টাকা হবে। পরের প্রশ্নটি যাই। প্রাপ্য হিসাবের পরিমাণ 30,000 টাকা। প্রাপ্য হিসাবে 2,000 টাকা আদায়যোগ্য না হয় অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। কুঋণ সঞ্চিতি কত? এই ধরনের প্রশ্ন একটা বলেছিলাম। 30,000 থেকে 2,000 বাদ দিয়ে 5% কাটলে 1,400 হবে। আবারও বলি, 30,000 থেকে 2,000 অনাদায়ী পাওনা বাদ দিয়ে তার উপরে 5% কাটলে হবে 1,400 টাকা, যেটি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসেবে গণ্য হবে। পরের প্রশ্ন, পুরাতন অনাদায়ী পাওনা 2,000, প্রাপ্য হিসাব 20,000, সমন্বয়ে বলা আছে কুঋণ আরও 500 টাকা বৃদ্ধি করতে হবে। 5% কুঋণ সঞ্চিতি ধার্য করা হলে কুঋণ সঞ্চিতির পরিমাণ কত? এখানে কত টাকা হবে? এই দেনাদার থেকে এই 1,000-এর সাথে আরও 500 যোগ করে 1,500 বিয়োগ হবে। তাহলে এই 20,000 থেকে 1,500 বিয়োগ করে থাকে 18,500। 18,500-এর উপরে 5% হিসেব করলে হবে 950 টাকা, 925 টাকা, সরি 925 টাকা। এই যে আমি দেখিয়ে দিলাম, 20,000-এর সাথে 1,500 বিয়োগ হয়ে 5%। 1,500 কেন বিয়োগ হবে? এই 20,000-এর সাথে 1,000-এর সাথে এই 500 যোগ করে 1,500 হয়, সেই 1,500 বিয়োগ হয়ে 5%। পরের প্রশ্নটি লক্ষ্য করি। অনাদায়ী পাওনা 1,000 টাকা, প্রাপ্য হিসাব 20,000 টাকা,
5% কুরিন সঞ্চিতি, 2% বাট্টা সঞ্চিতি ধার্য করতে হবে। বাট্টা সঞ্চিতির পরিমাণ কত? তাহলে এখানে কি করব? প্রথমে এই 20,000 থেকে 1,000 বিয়োগ করব। যা থাকবে সেখান থেকে 5% বিয়োগ করবে, যা থাকবে তার উপর 2%। এই যে আমি নিচে করে দেখাইলাম, এই যে 20,000 থেকে 1,000 বিয়োগ করব, যা থাকবে সেখান থেকে 5% বিয়োগ করব, যা থাকবে এর উপরে 2%, 380 টাকা হবে। ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সমাধান করব। 1/7 তারিখে ঋণ নেওয়া হয়েছে 1 লক্ষ টাকা। প্রশ্ন হচ্ছে এই 2020 সালে ঋণ নেওয়া হয়েছে, আর 2021 সালে ডিসেম্বর 31 তারিখে সুদের পরিমাণ কত হবে? তা ঋণের পাশে তারিখ যদি পূর্বের সাল থাকে তাহলে পূর্ণ বছরের সুদ হয়, বিষয়টি মনে রাখবো। তাহলে 1 লক্ষ টাকা 10%, 10,000 টাকা সুদ হবে। পূর্বের যদি বছর থাকে, আমরা 21 সালের অঙ্ক করছি কিন্তু ঋণ নেওয়া হয়েছে 20 সালে, তাহলে পূর্ণ বছরের অবচয় হবে। পার্সেন্টেজ কাটে যা তাই, একটু দ্রুত বলবো, অনেক সময় চলে যাচ্ছে আজকে। এবার বলছে 1/6/20 তারিখে ঋণ নেওয়া হয়েছে, ঋণের সুদ কত? 1/6/20 তারিখ মানে কি 6 সহ ধরতে হবে, হাত গুনতে হবে। 6, 7, 8, 9, 10, 11, 12, 7 মাসের সুদ হবে। তাহলে 60,000 টাকার 10% হয় 6,000, তাকে 7 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করলে 3500 টাকা হবে। বন্ধুক ঋণ 60,000, 31 ডিসেম্বর তারিখে আয় বিবরণীর সুদ দেওয়া আছে 4,000। কত তারিখে ঋণ নেওয়া হয়েছে? অনেক জটিল প্রশ্ন, বাবা ভালো করে লক্ষ্য করি। তারিখ বলেছে, কত তারিখ? তাহলে নিয়মটা হচ্ছে, তারিখ নির্ণয়ের সূত্র হচ্ছে এই 4,000 টাকাকে মোট সুদ দিয়ে ভাগ করে 12 দিয়ে গুণ হবে। কি বললাম? 4,000কে মোট সুদ দিয়ে ভাগ করে 12 দিয়ে গুণ হবে। তো 4,000কে এই মোট সুদ হচ্ছে 6,000, 4,000কে 6,000 দিয়ে ভাগ করে 12 দিয়ে গুণ করে কত হয় দেখো, ক্যালকুলেটরে তাড়াতাড়ি বের করো। 4,000 হচ্ছে সুদ আর মোট সুদ হচ্ছে 6,000, তাহলে 4,000 ভাগ 6,000 গুণ 12, 8 মানে কি 8 মাস যদি ব্যবসায় থাকে তাহলে 1 মে তারিখে ঋণটা নেওয়া হয়েছে। 1 মে তারিখে যদি ঋণটা নেওয়া হয় তাহলে 8 মাস ব্যবসাতে আমার ঋণটা আছে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। রেওয়া মিলে 10% ঋণ 60,000 টাকা, ঋণের সুদ 8,000 টাকা, 8 মাসের সুদ বকেয়া রয়েছে। আচ্ছা, 8 মাসের সুদ যদি বকেয়া থাকে তাহলে পার্সেন্টেজ কেটে যেটা হয় সেটাকে 8 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ করে যেটা, সেটাই বকেয়া। সেই বকেয়া আর এই 1,000, তাহলে হবে আমাদের মোট 8 মাসে সুদ হবে মনে হয় 4,000, আর এই 1,000, 5,000 টাকা সুদ হবে। পরের প্রশ্ন লক্ষ্য করি। যন্ত্রপাতি 1 লক্ষ টাকা, অবচয় সঞ্চিতি 20,000 টাকা, সরল রৈখিক পদ্ধতিতে অবচয়ের হার কত টাকা হবে? অবচয় সরল রৈখিক যদি বলে তাহলে 1 লক্ষ টাকার উপর 10% হবে, 10,000 টাকা উত্তর হবে। আবারও বলি, সরল রৈখিক পদ্ধতি যদি বলে 1 লক্ষ টাকার উপর 10% হবে। আমরা 8 নম্বর অধ্যায় যখন করব তখন আরও এটা ভালো বুঝতে পারবো। 8 নম্বর অধ্যায়ের সাথে এটা মিল আছে ভালো। 8 নম্বর অধ্যায়ের চ্যাপ্টারটায় অবচয় ধার্যের নিয়ম আছে সব। যন্ত্রপাতি 1 লক্ষ, অবচয় সঞ্চিতি 30,000, ক্রমহ্রাসমান পদ্ধতিতে 10% অবচয় হলে অবচয় কত টাকা? এখানে কিন্তু এই ক্রমহ্রাসমান যদি বলে তাহলে 1 লক্ষ থেকে 30,000 বিয়োগ করে থাকে 70,000, তার উপরে 10%, 7,000 টাকা উত্তর। আবারও বলি, 1 লক্ষ থেকে 30,000 বিয়োগ করে 70,000, তার উপরে 10%, 7,000 টাকা উত্তর হবে। যদি ক্রমহ্রাসমান বলে তাহলে বিয়োগ করে পার্সেন্টেজ কাটতে হবে। আর সরল রৈখিক যদি বলে তাহলে উপরে যেটি দেওয়া থাকবে তার উপর পার্সেন্টেজ হবে। বিষয়টি মনে রাখবো। 83 পর্যন্ত চলে এসেছি, আর বেশি সময় নেই, আমরা দ্রুত শেষ করব। ভ্যাট সহ পণ্য ক্রয় 2,33,000 টাকা, ক্রয় ফেরত 3,000 টাকা হলে ভ্যাটের পরিমাণ কত? ভ্যাটের অঙ্ক কিন্তু নিয়মটি হচ্ছে, প্রথমে এই 2,33,000 ভ্যাট সহ ক্রয় থেকে ফেরত বাদ দিব। ফেরত বাদ দেওয়ার পরে আমাদের থাকবে 2,30,000 টাকা। সেই 2,30,000 গুণ 15 ভাগ 115, 2,30,000 গুণ 15 ভাগ 115, সম্ভবত 30,000 টাকা উত্তর হবে। বিষয়টি আবারও বলি, লক্ষ্য করি। 2,33,000 থেকে 3,000 বিয়োগ করব, থাকে 2,30,000। সেই 2,30,000 গুণ 15 ভাগ 115, এটা হচ্ছে ভ্যাট বের করার নিয়ম। গুণ 15 ভাগ 115, মনে থাকবে? আমার সামনে কিছু শিক্ষার্থী আজকে ক্লাস করতেছে, তার মধ্যে আছে সুলাইমান, ফাহাদ, রিমন, অভি এবং আকাশ। এই কজন আমার সামনে ক্লাস করতেছে, তারা সরাসরি।
আর যারা আমার পর্দার বাইরে রয়েছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আবারও। তো সামান্য একটু ধৈর্য ধরো, কিছুক্ষণের মধ্যে আমি শেষ করব। লক্ষ্য করি রেওয়া মিলে 15% ভ্যাট সহ বিক্রয় মূল্য দেওয়া আছে 4,66,000 টাকা, বিক্রয় ফেরত 6,000 টাকা, ভ্যাটের পরিমাণ কত? আবার সেই ভ্যাটের অঙ্ক। লক্ষ্য করি 4,66,000 থেকে 6,000 বিয়োগ করে থাকে 4,60,000। সেই 4,60,000-কে 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ, কি বললাম? গুণ 15 ভাগ 115, তাহলে উত্তর হবে 60,000 টাকা। সেটা আবারও বলছি, লক্ষ্য করি এই 60,000 টাকা কীভাবে পেলাম? 4,66,000 থেকে 6,000 বিয়োগ করে থাকে 4,60,000, 60,000-এর সাথে গুণ 15, 4,60,000 গুণ 15 ভাগ 115, তাহলে 60,000 টাকা উত্তর হবে। এই যে আমি নিচে বের করে দেখিয়ে দিয়েছি, 4,60,000 থেকে 6,000 বিয়োগ করে গুণ 15 ভাগ 115। পরের প্রশ্নটি যাই। 10% বিনিয়োগ 20,000 টাকা, বিনিয়োগের সুদ 1,000 টাকা, বিনিয়োগের বাবদ কত টাকা হবে? এই 20,000 টাকা 10% হিসেব করে যেটা হবে সেটাই হবে মোট সম্পত্তি এত টাকা, মূলধন ও দায় এত টাকা হলে নিট মুনাফা কত? তো মোট সম্পদ থেকে যদি মূলধন ও দায়ের পরিমাণ বিয়োগ করে নিট মুনাফা বের হবে, তাহলে উত্তর হবে এই 99,500 টাকা। এই যে নিচে বের করে দেখিয়ে দিলাম আমি, নিট মুনাফা সমানেই মোট সম্পদ থেকে ওই মূলধন আর দায় বিয়োগ হবে, তাহলে মোট মুনাফা বের হবে। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, মোট বিক্রয় এত টাকা, মোট লাভ বিক্রয় মূল্যের এত %, মোট লাভ এত টাকা হলে বিক্রয় মূল্য কত? তাহলে এটা বের করার নিয়ম হচ্ছে 7,500 গুণ 100 ভাগ 7.5, গুণ 100 ভাগ 7.5। তাহলে সম্ভবত এই ক্যালকুলেটরে বের করো তো, 1 লক্ষ টাকা হবে। 7,500 গুণ 100 ভাগ 7.5। পরের প্রশ্ন লক্ষ্য করি, মোট লাভ 20,000 টাকা, নিট বিক্রয় এত টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় সূত্র হচ্ছে এই বিক্রয় মাইনাস বিক্রিত মোট লাভ, নিট বিক্রয় মাইনাস মোট লাভ। তাহলে 50 থেকে 20,000 বিয়োগ করলে 30,000 টাকা উত্তর হবে। পরের প্রশ্ন, নিট লাভ 50,000 টাকা, পরিচালন ব্যয় 20,000 টাকা হলে মোট মুনাফা কত? তো নিট মুনাফার সাথে পরিচালন ব্যয় যোগ করে মোট মুনাফা হয়। বিষয়টি আবারও বলছি, নিট মুনাফার সাথে পরিচালন ব্যয় যোগ করলে আমরা মোট মুনাফা পাবো 70,000 টাকা। অনেকে কিন্তু বিয়োগ করবে, 50 থেকে 20,000 বিয়োগ করলে 30,000, সেটা উত্তরে আসে, কিন্তু যোগ হয়ে উত্তর হবে। কি বুঝছো? যদি এখানে বলতো মোট মুনাফা এত, পরিচালন ব্যয় এত, নিট মুনাফা কত, তাহলে বিয়োগ করতাম। কি আমার সামনে যারা আছে বুঝতে পেরেছো? তারপরে সামনে যাই, বেশি না, বেশি সময় লাগবে না, আর 3-4 মিনিটে শেষ করে দেবো। মোট লাভ 50,000 টাকা, পরিচালন ব্যয় এত টাকা, নিট মুনাফা কত? এইখানে বিয়োগ হবে, এখানে উত্তর 30,000 টাকা হবে। এটা সহজ। পরের প্রশ্নে যাই। নিট লাভ 2,20,000 টাকা, ব্যবস্থাপকের কমিশন নিট লাভের পূর্ববর্তী কমিশন 5% হলে এক্ষেত্রে কমিশন কত টাকা? কমিশন হবে 22,000 টাকা, 11,000 টাকা পার্সেন্টেজ কেটে যেটা হয় সেটা। পরবর্তী প্রশ্ন, নিট লাভ 2,20,000 টাকা, ব্যবস্থাপক কমিশন পরবর্তী নিট লাভের উপর কমিশন পাবে 5%, কমিশন কত? এইখানে কিন্তু আমাদের এই 2,20,000 গুণ 5 ভাগ 105 হবে, গুণ 5 ভাগ 105 হবে যদি পরবর্তী কথাটা থাকে, পরবর্তী কথাটা থাকে। আর পূর্ববর্তী বললে সরাসরি 5%, তাহলে আমাদের হিসেব করে 10,000 টাকা হবে উত্তর। একটু ক্রিটিক্যাল ছিল এটা। পরের প্রশ্ন, বাকিতে পণ্য বিক্রয়ের সমন্বয়ের ফলে ঘটনা কি ঘটে? সম্পদ বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। সম্পদ বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব, 1 আর 3 উত্তর। পরবর্তী প্রশ্ন, বিনিয়োগের প্রাপ্য সুদ সমন্বয়ের ফলে কি হবে? সম্পদ বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, 1 আর 3 উত্তর। পরবর্তী প্রশ্ন, অগ্রিম শিক্ষানবিশ সেলামি সমন্বয়ের ফলে কি হবে? দায় বৃদ্ধি পাবে আর মালিকানা সত্ত্ব কমবে। একটু কঠিন আছে এটা, দায় বৃদ্ধি মানে 1 আর 2 আর 3 উত্তর। পরের প্রশ্ন, পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কুরিন সমন্বয়ের ফলে একদিকে সম্পদ কমবে মানে দেনাদার কমবে, আরেকদিকে নিট লাভ কমে যায় ব্যয় হলে মানে মূলধন কমে। 2 আর 3 সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোন লেনদেনটি আর্থিক বিবরণীর মোট যোগফলকে প্রভাবিত করবে, অর্থাৎ হিসাব সমীকরণের উভয় দিকে প্রভাবিত করবে? সেটি হচ্ছে এই যে পাওনাদারকে চেক পরিশোধ, নগদ টাকাও কমবে আবার দায়ও কমবে, তাহলে উভয় দিকে যোগফলের পরিবর্তন হবে।
পরের প্রশ্ন, নিম্নের কোন লেনদেনটির ফলে আর্থিক বিবরণীর মোট যোগফলকে পরিবর্তন করবে না? এটা হচ্ছে নগদে আসবাবপত্র ক্রয়। নগদে আসবাবপত্র ক্রয় করলে সম্পদ বাড়ে, সম্পদ কমে, একদিকের পরিবর্তন হয়। আজকের আলোচনার শেষ প্রশ্ন, নাকি এখন একটা আছে জানি না। বকেয়া বেতন সমন্বয়ের ফলে দায় বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব কমবে। সহজ প্রশ্ন। শেষ ভালো যার, সব ভালো তার। আজকের আলোচনার শেষ প্রশ্ন এইটা হতে পারে। লক্ষ্য করি, অগ্রিম বীমা সালামি সমন্বয়ের ফলে কি হবে? সম্পদ বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমার আলোচনা। আমি 100টা প্রশ্ন আলোচনা করতে যেয়ে 101টা আলোচনা করেছি। যাক, তোমরা যদি ক্লাসগুলি এবং এই এমসিকিউ প্রশ্নগুলি ভালো মতো দেখো, একবার না দেখলে, না বুঝলে কয়েকবার দেখার চেষ্টা করবা, এবং পাশাপাশি কোনো কিছু কনফিউশন হলে এই ভিডিও নিচে বিশেষ করে কমেন্টস বক্সে লিখবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।